সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবার সাথে বাড়িতেই আছো। তোমরা কিন্তু 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা গণনা করতে, পড়তে এবং লিখতে শিখেছো, তাই না? চলো তো আমরা আজ কিছু জিনিস গণনা করি। বন্ধুরা, দেখো তো আমার হাতে এটা কি? হ্যাঁ বন্ধুরা, আমার হাতে আছে একটি চশমা। এখানে কয়টি চশমা আছে? ঠিক বলেছো তোমরা, এখানে একটি চশমা আছে। এই একটি চশমা দেখতে পেরেছো? এক কিভাবে লিখতে হয় তোমরা শিখেছো। আমরা আবারও এটা দেখছি, কেমন? শিক্ষার্থী বন্ধুরা, এখন লক্ষ্য করো আমার হাতে কি রয়েছে? দুটি মোবাইল, দুটি মোবাইল, 2। ঠিক আছে, আমার হাতে আছে 1, 2, 3টি কলম, 3টি লাল রঙের কলম। এই হলো আমাদের 3টি লাল রঙের কলম, 3। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমার হাতে কিছু বই রয়েছে। চলো আমরা বইগুলো গণনা করি। 1, 2, 3, 4। আমার হাতে রয়েছে 4টি বই। তাহলে 4 সংখ্যার সাথেও তোমরা কিন্তু পরিচিত। এই যে হলো 4, 4টি বই, 4। আমরা এখন কিছু রাবার গণনা করি। দেখো তো আমার হাতে কয়টি রাবার আছে? আমার সাথে সাথে তোমরাও গণনা করো। 1, 2, 3, 4, 5। তাহলে আমার হাতে রয়েছে 5টি রাবার। 5 সংখ্যাটাও দেখি। এই যে হলো 5। সংখ্যাগুলোর সাথে কিন্তু তোমরা পরিচিত। আমরা আবারও দেখছি। 5টি রাবার, 5। এই যে দেখো 5টি রাবার, 5। তোমাদের কিছু পেন্সিল দেখাই, হলুদ রঙের রং পেন্সিল। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা এই রং পেন্সিলগুলো গণনা করি। 1, 2, 3, 4, 5, 6। আমার হাতে হলুদ রঙের রং পেন্সিল আছে 6টি। তাহলে সংখ্যাটি হবে 6। সংখ্যাটি হবে কত? 6। 6টি রং পেন্সিল, 6। কেমন? আমরা এখন কিছু পেন্সিল গণনা করব। আমার সাথে সাথে তোমরা গণনা করো কিন্তু। চলো গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে পেন্সিল কয়টি আছে বলো তো? 7টি। পেন্সিল কয়টি আছে? 7টি। এই যে হলো 7। 7টি পেন্সিল, 7। 7টি পেন্সিল, 7। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা কিছু পেন্সিল কাটার গণনা করব। ঠিক আছে, আমার সাথে সাথে তোমরাও গণনা করো। আবারও বলছি, প্রথম থেকে আমরা গণনা করব যে এখানে কয়টি পেন্সিল কাটার রয়েছে। এই যে বন্ধুরা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো পেন্সিল কাটা রয়েছে 8টি। এই হলো আমাদের 8। 8টি পেন্সিল কাটার, 8। 8টি পেন্সিল কাটার, এই যে আমাদের 8 সংখ্যাটি। চলো এখন আমরা সবুজ রঙের পেন্সিলগুলো গণনা করি। ঠিক আছে বন্ধুরা, চলো গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে পেন্সিল কয়টি আছে বলো তো? 9টি। তাই সংখ্যাটিও হবে আমার 9।
9টি পেন্সিল 9। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এই সাইন পেনগুলো গণনা করি। ঠিক আছে, আমার সাথে সাথে তোমরাও গণনা করো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে রয়েছে 10টি সাইন পেন। তাই আমার সংখ্যাটি কত হবে বলো তো বন্ধুরা? 10। 10টি সাইন পেন 10। এখন বন্ধুরা আমরা চলো এই যে উপকরণগুলো গণনা করলাম এই উপকরণগুলো একটু সাজানোর চেষ্টা করব। তবে কিভাবে সাজাবো জানো? দুটি উপকরণ একসাথে রাখবো, দুটি করে নিয়ে নিয়ে এক জোড়া তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে দেখবে। আচ্ছা, একটি চশমা, এখানে কি দুটি আছে? আমি কি জোড়া করতে পারবো? কি বলো তোমরা? যেহেতু চশমা একটি, এটা কিন্তু জোড়া হলো না। হয়েছে কি? এখন দেখো আমার হাতে রয়েছে 1 2 দুটি মোবাইল। আমি তোমাদেরকে কি বলেছি? দুটি জিনিস মিলে কি হয়? একটি জোড়া হয়। তাহলে কি হলো দেখো তো বন্ধুরা, এই 1 2 দুটি জিনিস নিয়ে আমার একটি জোড়া হয়ে গেল। তাহলে দুটি জিনিসে কি হয়? এক জোড়া হয়। দেখো তো হাতে রয়েছে কি? 3টি রং পেন্সিল। তাহলে আমি কি বলেছি? 1 2 দুটি দিয়ে একটি জোড়া হয়, কিন্তু এখানে আরেকটি বেশি রয়েছে। তাহলে কি 3টি জিনিস দিয়ে কি হয়? আমার 3টি জিনিস দিয়ে কিন্তু কোনো জোড়া হয় না। শুধু 3টি থেকে দুটি নিলে এক জোড়া হবে, একটি বাকি থাকবে। কেমন? 3টি একসাথে আমার কিন্তু জোড়া হচ্ছে না। হচ্ছে কি? আচ্ছা, হ্যাঁ বন্ধুরা, 4টি বই। এই যে দেখো, 1টি 2টি 3টি 4টি, 4টি বই। আমি তোমাদের কি বলেছি? যে 1 2 দুটি জিনিস দিয়ে এক জোড়া হয়। আর এখানেও দেখো 1 2 দুটি জিনিস। তাহলে কি হলো বলো তো? এই দুটি জিনিসে হলো এক জোড়া, আর এই দুটি জিনিসে হলো এক জোড়া। তাহলে বন্ধুরা বলো তো আমার হাতে কয় জোড়া বই আছে? 4টি বই। আমার কি হলো? আমি 2 জোড়া করে সাজাতে পারলাম, তাই না? আমার হাতে রয়েছে 5টি রাবার। এগুলো আমরা জোড়ায় সাজাবো। এই যে এই দুটিতে হয় এক জোড়া, এক দুটিতে হয় আরেক জোড়া, তাহলে 2 জোড়া হলো, কিন্তু একটি রাবার বেশি রইল। দেখো, এই যে দুটিতে এক জোড়া, এই দুটিতে এক জোড়া, 5টি রাবার আমি জোড়ায় সাজাতে পারলাম না। ঠিক আছে বন্ধুরা, এখন চলো হলুদ রঙের পেন্সিলগুলো জোড়ায় সাজানোর চেষ্টা করি। আমার হাতে 6টি হলুদ রঙের পেন্সিল আছে, কিন্তু আমি এগুলো জোড়ায় সাজাবো। তোমরাও সাজানোর চেষ্টা করো, দেখো আমার সাথে সাথে সাজাতে পারো কিনা। দেখো 1 2 দুটি পেন্সিলে এক জোড়া, 1 2 এই যে এই দুটি পেন্সিলে এক জোড়া, আর এই দুটি পেন্সিলে এক জোড়া। তাহলে আমি 6টি পেন্সিলকে 3 ভাবে দেখো 3 জোড়ায় সাজাতে পেরেছি। 1 জোড়া পেন্সিল, 2 জোড়া পেন্সিল, 3 জোড়া পেন্সিল। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো আমার হাতে কয়টি পেন্সিল আছে? 7টি পেন্সিল আছে। এই 7টি পেন্সিলকে আমি জোড়ায় সাজাবো। জোড়ায় সাজাতে হলে কি করতে হবে? এই যে দেখো দুটি পেন্সিল, দেখেছো? এক জোড়া। আচ্ছা, এটা আমি সাইডে রেখে দিই। এই যে দেখো আমার দুটি পেন্সিল, এই হলো আমার আরেক জোড়া, রেখে দেই এটাও সাইডে। এই যে দেখো দুটি পেন্সিল হলো আমার আরেক জোড়া। কত জোড়া হলো বলো? 1 2 3 জোড়া। তারপরে কি আমার এই পেন্সিলটি
রয়ে গেল। তাহলে কি 60টি পেন্সিল কি আমি জোড়ায় সাজাতে পেরেছি? ঠিক বলেছে বন্ধুরা, আমরা 60টি পেন্সিলকে জোড়ায় সাজাতে পারিনি। এখন চলো আমরা কিছু পেন্সিল কাটার দেখব। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমার হাতে দেখো কিছু পেন্সিল কাটার রয়েছে। এগুলোকে এখন আমি জোড়ায় সাজাবো। কি বলেছিলাম তোমাদেরকে? দুটিতে এক জোড়া। দেখো, 1 2, দুটিতে এক জোড়া, 1 2, এই দুটিতে এক জোড়া। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো এখন তাহলে এখানে কয় জোড়া হলো? দেখো তো বন্ধুরা, 1 2 3 4। আমার হাতে রয়েছে 4 জোড়া পেন্সিল কাটার। সবুজ রঙের পেন্সিল নেব। এখন এগুলোকেও আমি জোড়ায় সাজানোর চেষ্টা করব। সবুজ রঙের পেন্সিল রয়েছে 9টি। আমি কি করব বলো? 2টি পেন্সিল নিয়ে, এই যে দেখো 2টি পেন্সিল নিয়ে একটি জোড়া করলাম। আবারও আমি 2টি পেন্সিল নিয়ে এক জোড়া তৈরি করলাম। আমি সাইডে রেখে দিলাম। এই যে দেখো, এই যে 2টি পেন্সিল নিয়ে আরেক জোড়া তৈরি করলাম, রেখে দিলাম। এই যে 2টি পেন্সিল নিয়ে আরেক জোড়া তৈরি করলাম, রেখে দিলাম। কিন্তু দেখো এখানে রয়েছে আর মাত্র একটি পেন্সিল। আমার হাতে রয়েছে দেখো 1 2 3 4 জোড়া পেন্সিল রয়েছে, কিন্তু আরেকটি পেন্সিলের সাথে জোড়া হয়নি। তাহলে কি হলো? আমি জোড়া সাজাতে পারলাম না। 9টি পেন্সিল দিয়ে জোড়া সাজানো যায় না। ঠিক আছে বন্ধুরা, সাইন পেন রয়েছে 10টি। আমি এখন এগুলো জোড়ায় সাজাবো। দেখো, 2টি 2টি করে আমি নিলাম। কয় জোড়া হলো বন্ধুরা? লক্ষ্য করো তো। 1 জোড়া, এই যে 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। দেখো বন্ধুরা, আমার হাতে রয়েছে 5 জোড়া সাইন পেন, তাই না বন্ধুরা? তাহলে 10 সংখ্যাটিকে আমরা জোড়ায় সাজাতে পারি। অর্থাৎ 10টি সাইন পেন আমরা জোড়ায় জোড়ায় সাজাতে পারি, তাই না? আচ্ছা বন্ধুরা, এখন তোমরা একটি ছবি দেখবে। ভালো করে দেখো, ছবিটিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ? তাহলে দেখো, রেজা বলছে ছবিতে দেখো 1 2 3 4 জন লোক সাইকেল চালাচ্ছে, এবং দেখো 1 2 3 4 5 5টি কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে। আমাদের বন্ধু রেজা ঠিকই বলেছে। তাহলে বন্ধুরা চলোতে দেখি মিনা কি দেখেছে। মিনা বলছে এছাড়াও 2টি পাখি উঠছে, 10টি ফুল, 8টি কবুতর ও একটি সূর্য রয়েছে। আচ্ছা বন্ধুরা, এই ছবিতে তোমরা যে জিনিসগুলো দেখেছো তার প্রতিটির নাম তো তোমরা জানো, তাই না? কোন কোন জিনিস জোড়ায় জোড়ায় আছে? আমরা কিন্তু একটু আগেই শিখেছি 2টিতে হয় এক জোড়া। তোমরা এই ছবি যে কোনো জিনিসকে জোড়ায় জোড়ায় সাজানোর চেষ্টা করো। তোমরা মনে মনে ভাবো, দেখি তো আমাদের বন্ধু মিনা কি করেছে। আমি কবুতরগুলো 2টি করে নিয়ে জোড়া করেছি। দেখো মিনা কিভাবে জোড়া করেছে। এই যে 2টি কবুতরে এক জোড়া করেছে, এই 2টি কবুতরে আরেক জোড়া হলো, এই 2টি কবুতরে এক জোড়া হলো, এই 2টি কবুতরে হলো আরেক জোড়া। আমরা 4 জোড়া তৈরি করেছি মিনার মতো, তাই না বন্ধুরা? দেখি তো রেজা কি করেছে। রেজা বলছে আমি প্রজাপতিগুলো 2টি করে নিয়ে জোড়া করেছি, কিন্তু জোড়া তো হলো না। চলো দেখি, এক জোড়া, এই যে 2টি করে নিয়ে এক জোড়া করেছে রেজা। 2 জোড়া হলো, 3 জোড়া হলো, কিন্তু তারপরও একটি প্রজাপতি রয়েছে। এর মানে আমরা কি বুঝলাম বন্ধুরা? 7টিতে জোড়া হলো না। মিনা কি বলছে? মিনা বলছে আমি কাঠবিড়ালিগুলো জোড়া করেছি, না এগুলোও জোড়া হলো না। 2টি করে নিয়ে আমরা জোড়া সাজাই। দেখো, এই যে দেখো, এই 2টি কাঠবিড়ালিতে এক জোড়া সাজানো হলো, এই 2টি কাঠবিড়ালিতে আরেকটি জোড়া সাজানো হলো, কিন্তু দেখো এই একটি কাঠবিড়ালি রয়ে গেল, জোড়া সাজানো গেল না। তাহলে কি বন্ধুরা?
5টি কাঠবিড়ালিতে জোড়া হলো না। চলো আমরা ছবির বাকি জিনিসগুলো জোড়ায় সাজানোর চেষ্টা করি। এই যে দেখো বন্ধুরা, সূর্য রয়েছে একটি, তাই আমরা এটাকে জোড়ায় সাজাতে পারবো না। চলো তাহলে পাখিগুলোকে আমরা জোড়ায় সাজাই। দুটি পাখিকে আমরা এক জোড়ায় সাজালাম। এখন সাইকেল চালকদের আমি জোড়ায় জোড়ায় সাজাবো। চলো তো দেখি, এই যে দুজনে এক জোড়া হলো, এই দুজনে হলো আরেক জোড়া। তাহলে কি হলো বন্ধুরা? সাইকেল চালক ছিল আমার 4 জন। 4 জনকে আমরা দেখো দুজনে এক জোড়া, দুজনে এক জোড়া, আমরা 2 জোড়াতে সাজাতে পেরেছি। এখন চলো আমরা বিড়ালগুলোকে জোড়ায় জোড়ায় সাজাই। দুটি বিড়ালে এক জোড়া, এই দুটি বিড়ালে এক জোড়া, এই দুটি বিড়ালে আরেক জোড়া। শিক্ষার্থী বন্ধুরা দেখো, 1 2 3 4 5 6টি বিড়ালকে আমরা এক জোড়া, 2 জোড়া, 3 জোড়ায় সাজাতে পেরেছি, তাই না বন্ধুরা? এখন দেখো তো এখানে কি রয়েছে? একটি সূর্য, 1, তাই না বন্ধুরা? দেখো এখানে রয়েছে দুটি পাখি, এখানে রয়েছে 3টি আপেল, 1 2 3। এখানে কি রয়েছে দেখো? 4 জন সাইকেল চালক, 1 2 3 4। এখানে রয়েছে 1 2 3 4 5টি কাঠবিড়ালি। আচ্ছা বন্ধুরা, চলো আমরা এগুলোকে জোড়ায় সাজানোর চেষ্টা করি। একটি সূর্য জোড়ায় সাজানো গেল না। এই যে দেখো দুটি পাখি জোড়ায় সাজালাম। দেখো দুইটিতে এক জোড়া সাজালাম, কিন্তু একটি আপেল আমার রয়ে গেল। তাহলে 3টি আপেল জোড়ায় সাজানো গেল না। সাইকেল আরোহীদের দেখো, 4 জন সাইকেল আরোহীকে আমি 2 জোড়াতে সাজাতে পেরেছি। 5টি কাঠবিড়ালিকে এক জোড়া, 2 জোড়ায় সাজানো হলো, কিন্তু আরেকটি কাঠবিড়ালি রয়ে গেল, আমি জোড়ায় সাজাতে পারলাম না। তাহলে দেখো তো, দুটি পাখিকে আমি জোড়ায় সাজাতে পেরেছি এবং সাইকেল চালক 4 জনকে আমি জোড়ায় সাজাতে পেরেছি। 1 3 5 এগুলোকে আমরা জোড়ায় সাজাতে পারিনি। দেখো তোমরা 2 4 6 8 এবং 10 সংখ্যাগুলো যে উপকরণ ছিল সেগুলো আমরা জোড়ায় জোড়ায় সাজাতে পেরেছি। আচ্ছা বন্ধুরা দেখো তো, মিনা এবং রেজা কি বলছে? 2 4 6 8 10 এই পরিমাণ জিনিস আমরা জোড়ায় জোড়ায় সাজাতে পারি। আজ আমরা কি শিখেছি বন্ধুরা? দেখো তো মিনা কি বলছে? মিনা বলছে আমরা অনেকগুলো জিনিস দুটি করে নিয়ে জোড়া করতে শিখেছি। আর রেজা বলছে আমরা জোড়ায় সাজাতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমাদের বাড়ির কাজ হলো আজ তোমার চারপাশে বিভিন্ন বস্তু নেবে এবং জোড়ায় জোড়ায় সাজানোর চেষ্টা করবে। কোন কোন জিনিস তুমি জোড়ায় সাজাতে পারো আর কোনগুলো সাজাতে পারো না সে সম্পর্কে স্কুল খুললে শিক্ষকের সাথে আলোচনা করবে। ঠিক আছে? তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদেই থেকো। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই প্রত্যেকে অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি চলে এসেছি চতুর্থ শ্রেণীর বিষয় বাংলা নিয়ে। তোমাদের কাছে আমাদের সবার প্রিয় আমার বাংলা বই নিয়ে এসেছো তো? খুব সুন্দর। তাহলে একটু মনে করে দেখো তো, আমরা গত ক্লাসে কি কি করেছি? হ্যাঁ, গত ক্লাসে আমরা বাংলাদেশী প্রকৃতির 2টি পাঠ্যাংশ করেছিলাম, তাই না? আজকে আমরা দ্বিতীয় পৃষ্ঠার পাঠ্যাংশটুকু
আবার করব। আচ্ছা সোনামণিরা, তোমরা বলো তো তোমাদের প্রিয় ঋতু কোনটি? জানো? অবশ্যই একটু ভেবে বলো তো। আমরা তো আমাদের বইয়ের 6টি ঋতু সম্পর্কে জানতে পারছি, তাই না? তোমার প্রিয় ঋতু কোনটি? আমার কিন্তু সব ঋতু প্রচন্ড ভালো লাগে। প্রত্যেকটা ঋতুর আলাদা আলাদা একটা গন্ধ আছে, তাই না? খুব সুন্দর। তাহলে চলো আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। তার আগে আমরা একটি ছবি দেখে আসি। সোনামণিরা, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ ছবিতে? ছবিতে দেখা যাচ্ছে প্রথমে একটি গ্রীষ্মকালের ছবি। এরপর কোন ঋতু আসে? এরপর আসে বর্ষাকাল। তারপর আসে শরৎকাল। আমাদের আজকের পাঠ তাহলে কি? বাংলাদেশের প্রকৃতি। তোমরা তাহলে লিখে ফেলো, বাংলাদেশের প্রকৃতি। বাংলাদেশের প্রকৃতি। হয়ে গেল আমাদের আজকের পাঠ ঘোষণা। এখন আমাদের আজকের পাঠ জানার পর আমরা এখন কি জানবো? আমাদের পাঠ্যাংশ কোনটুকু বলো তো? কোনটুকু? পৃষ্ঠা নম্বর 2। দেখো এখানে আমরা এখন কি করব? আমরা এখন এই সম্পূর্ণ যে পাঠটুকু আছে এই পাঠটুকু পড়ব। তোমরা এখন কি করবে বলো তো? খুব মন দিয়ে শুনবে এবং আঙুল দিয়ে মেলাবে, ঠিক আছে? গ্রীষ্মের পর আসে বর্ষা। বর্ষায় আবার একবারে অন্য চেহারা। আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোঁটায়, তবে ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে, খুব হালকা। এ ধরনের বৃষ্টির একটা নাম আছে, একে বলা হয় ইলশে গুঁড়ি। আর বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি। কখনো আবার পড়ে ঝমঝম বৃষ্টি, নদীতে তখন ঢল নামে। বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরো নানা ফুল। বর্ষার পর আসে শরৎ। শরৎ এলেই আবার সব পাল্টে যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। আকাশ হয়ে ওঠে ঘন নীল। এ সময় ফোটে শিউলি ফুল। নদীর পার সাদা কাশ ফুলে ভরে যায়। নিচে দেখো, ছবির নিচে আছে। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত। শুরু হয় ধান কাটা। এই সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে। নবান্নের উৎসবে ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। সবাই শুনতে পেরেছ? মিলিয়েছ আঙুল দিয়ে? খুব সুন্দর। এবার তোমরা আঙুল দিয়ে ধরে ধরে আমার সাথে পড়বে, ঠিক আছে? তাহলে বলো, গ্রীষ্মের পর আসে বর্ষা। বর্ষায় আবার একেবারে অন্য চেহারা। আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোঁটায়, তবে ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে, খুব হালকা। এ ধরনের বৃষ্টির একটা নাম আছে, একে বলা হয় ইলশে গুঁড়ি। আর বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি। কখনো আবার পড়ে ঝমঝম বৃষ্টি, নদীতে তখন ঢল নামে। বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরো নানা ফুল। বর্ষার পর আসে শরৎ। শরৎ এলেই আবার সব পাল্টে যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। আকাশ হয়ে ওঠে ঘন নীল। এ সময় ফোটে শিউলি ফুল। নদীর পার সাদা কাশফুলে ভরে যায়। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত। শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে। নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। সোনামণিরা, তোমরা পড়তে পেরেছো সবাই? খুব ভালো। এবার আমরা এই যে পাঠ্যাংশটুকু পড়লাম, এখান থেকে আমাদের কিছু শব্দ খুঁজে বের করব। কোন শব্দ? যেগুলো আমাদের কাছে একটু অচেনা মনে হয়,
যেগুলো আমাদের কাছে নতুন শব্দ। ঠিক আছে, আমরা এখানে একটি নতুন শব্দ পেয়েছি। শব্দটি কি? শব্দটি হচ্ছে পেঁজা। আচ্ছা, আমার মনে হয়েছে এটা তোমাদের কাছে একটি নতুন শব্দ। তোমরা কি জানো পেঁজা শব্দের অর্থ কি? আমরা পেঁজা শব্দের অর্থ আজকে জানবো। তাহলে লাইনটা আবার পড়ি। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়, আকাশ হয়ে ওঠে ঘন নীল, এ সময় ফোটে শিউলি ফুল, নদীর পার সাদা কাশ ফুলে ভরে যায়। আচ্ছা, আমরা নবান্ন শব্দের অর্থ তো আগের ক্লাসে পেয়েছি, তাই না? এখানে আরেকটি শব্দ আছে, কি বলতো? নবান্নের উৎসব। এখন এই উৎসবের নিচে দাগ দিচ্ছি। উৎসব শব্দের অর্থটি আমরা জানবো। ঠিক আছে, তাহলে আমরা শব্দ পেলাম কি কি? পেঁজা এবং উৎসব। তাহলে সোনামণিরা, আমরা যে শব্দ দুটো পেয়েছি এই শব্দ দুটোর অর্থ এখন জানবো এবং বাক্য গঠন করব। তাহলে তোমরা খাতা বের করো, আমি বোর্ডে চলে যাই। পেঁজা শব্দের অর্থটা কি আমরা এখন জানবো। পেঁজা, পেঁজা শব্দের অর্থ হচ্ছে তুলা, ধুনে বা টেনে আঁশ বের করা। তুলা থাকে না, সেটা থেকে আমরা কি করি, সে টানলে আস্তে আস্তে আঁশের মতন বের হয়, এটাই হচ্ছে পেঁজা। তাহলে পেঁজা শব্দের অর্থ হচ্ছে তুলা, ধুনে বা টেনে আঁশ বের করা। আচ্ছা, শব্দের অর্থ কোথায় পেয়েছি বলো তো? দেখো, তোমাদের কাছে যে বই আছে, আমার বাংলা বই ৪র্থ শ্রেণী, এখানে একটু শেষের দিকে দেখো, পৃষ্ঠা নম্বর ১০১ পেয়েছো? এখানে দেখো শব্দের অর্থ জেনে নেই। তোমরা এই বইয়ের মধ্যে যত শব্দের অর্থ জানতে চাও সেগুলো কিন্তু এখানে পাবে। ঠিক আছে, তাহলে পেঁজা শব্দের অর্থ হচ্ছে তুলা, ধুনে বা টেনে আঁশ বের করা। তুলা, ধুনে বা টেনে আঁশ বের করা। আঁশ বের করা। তাহলে পেঁজা দিয়ে আমরা একটি বাক্য গঠন করি। কি হতে পারে? শরৎকালে কি দেখা যায়? আকাশে তুলার মতো মেঘ দেখা যায়, তাই না? তাহলে আমরা লিখি, আকাশে পেঁজা তুলার মতো মেঘ ভাসছে। তোমরা লিখতে পারো, অবশ্যই লিখবে, চাইলে অন্য বাক্য লিখতে পারো। আকাশে পেঁজা তুলার মতো মতো মেঘ ভাসছে। এবার যখন শরৎ আসবে তোমরা আকাশে মেঘের সাথে খেলা করবে। ঠিক আছে, দেখবে। আমরা আরেকটি কি শব্দ পেয়েছি? উৎসব। চলো আমরা উৎসব শব্দটিকে লিখি। উৎসব শব্দের অর্থ হয়তো তোমরা অনেকেই জানো। কি উৎসব শব্দের অর্থ? উৎসব শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠান। অনুষ্ঠান। আমাদের যে কোনো উৎসবে খুব মজা লাগে, তাই না? আমাদের বাঙালিদের উৎসব অনেক ধরনের হয়। এখন আমরা উৎসব শব্দটিকে দিয়ে একটি বাক্য গঠন করব। কি হতে পারে? আমরা লিখতে পারি, ঈদ আমাদের প্রিয় উৎসব। চলো লিখি, ঈদ আমাদের প্রিয় উৎসব।
ঈদ আমাদের প্রিয় উৎসব। তাহলে সোনামণিরা, তোমরা পেঁচা এবং উৎসব এই শব্দ দুটোর অর্থ লিখেছো খাতায়? দেখো তো, খুব ভালো। এবং এই শব্দ দুটো দিয়ে আমরা নতুন দুটি বাক্য লিখতে পেরেছি। খুবই সুন্দর। আমরা তাহলে বোর্ডে এখন শব্দ দুটি লিখব। একটি হচ্ছে নবান্ন, আরেকটি হচ্ছে আনন্দ। লিখলাম নবান্ন। নবান্ন শব্দে দেখো যুক্তবর্ণ কোথায় আছে? হ্যাঁ, এইখানে। এটিকে আমরা একটু আলাদা করে লিখে নিই। দন্ত নয় ন। এখন এই দন্ত নয় নকে যদি আমরা ভাঙি, মানে আলাদা করি, তাহলে কোন দুটো বর্ণ আসছে তোমরা বলো এবং খাতায় লিখো। প্রথমে আসছে দন্ত ন, এরপর আবার কি এসেছে? তাহলে আমরা কি পেলাম? ন যুক্ত ন, নয় ন। এখন এই নয় ন দিয়ে আমরা আরেকটি শব্দ লিখব। কি হতে পারে সেই শব্দটি? ভাবো তো। প্রতিদিন তো আমরা কত কাজ করি, তার মধ্যে কোনটি হতে পারে? হ্যাঁ, হতে পারে রান্না। রান্না, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকটি শব্দ কি পেয়েছি? আরেকটি শব্দ পেয়েছি আনন্দ। চলো লিখি আনন্দ। আনন্দ। এই যে আনন্দ শব্দটি, এর মধ্যে কোথায় আছে যুক্ত বর্ণ? হ্যাঁ, এই তো। কি পেলাম? দন্ত নয় দ। দন্ত নয় দ। এখন এটাকে যদি আমরা ভাঙি বা আলাদা করে লিখি, তাহলে কি কি আসছে বলো তো তোমরা? বলবে এবং খাতায় লিখে ফেলবে। প্রথমে আসছে দন্ত ন। এরপরে কি এসেছে? এরপর এসেছে দ। তাহলে দেখো আনন্দ, এটা হচ্ছে নয় দ। আমরা আলাদা করে কি পেলাম? দুটো বর্ণ, দন্ত ন এবং দ। এখন এই যে নয় দ দিয়ে একটি নতুন শব্দ তোমরা ভাববে। যে শব্দটা আমরা পড়েছি বইয়ে বা অন্য কোথাও শুনেছি, কি হতে পারে? সুন্দর। চলো লিখে ফেলি সুন্দর। পেয়ে গেলাম, তাই না? তোমরাও কিন্তু এভাবে নয় ন দিয়ে একটি নতুন শব্দ লিখবে এবং নয় দ দিয়ে আরেকটি নতুন শব্দ লিখবে বাসায়। তাহলে চলো আমরা এখন যে দ্বিতীয় পৃষ্ঠার পাঠ্যাংশটুকু পড়েছি, সেখান থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে খেলা করি। সোনামণিরা, দেখো এখানে কি কি প্রশ্ন আছে। বর্ষায় আকাশ কেমন থাকে? বর্ষায় আকাশ কেমন থাকে? এরপর কি আছে? শরৎকালের দুইটি ফুলের নাম বলো। শরৎকালের দুইটি ফুলের নাম বলো। তোমরা তো জানো এগুলো, তাই না? কিভাবে জানো? আমাদের বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় এগুলো আছে। কি হবে এর উত্তর? চলো আমরা উত্তরগুলো দেখি এবং তোমরা আমার সাথে সাথে উত্তরগুলো বারবার বলবে। বর্ষায় আকাশ কেমন থাকে? আমরা কিভাবে লিখব? বর্ষায় আকাশ কালো ঘন মেঘে ছেয়ে যায়। তোমরা আমার সাথে বলো, বর্ষায় আকাশ কালো ঘন মেঘে ছেয়ে যায়। এবার পরের প্রশ্নে আসি। শরৎকালের দুইটি ফুলের নাম বলো। উত্তরে লিখব শিউলি ফুল ও কাশফুল। অর্থাৎ শরৎকালে দুইটি ফুলের নাম হচ্ছে শিউলি ফুল ও কাশফুল। তোমরা খাতায় লিখে ফেলো। শরৎকালে দুটি ফুলের নাম হলো শিউলি ফুল ও কাশফুল। খুব সুন্দর। তাহলে দেখো আমাদের কত কিছু হয়ে গেল, তাই না? আমরা শব্দের অর্থ জানলাম, বাক্য গঠন করলাম, যুক্ত বর্ণ খুঁজে পেলাম, সেগুলো ভেঙে নতুন শব্দ তৈরি করলাম। সোনামণিরা, তাহলে আমরা আজকে ঋতুর বিভিন্ন সময় সম্পর্কে জেনেছি, তাই না? কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আমরা প্রথমে বর্ষাকাল জেনেছি, তারপরে কি শরৎ, হেমন্ত, এবং আগের ক্লাসে কি করেছি? গ্রীষ্মকাল সম্পর্কে জেনেছি। এখন চলো আমরা আমাদের বাড়ির কাজটা নিয়ে নেই। দেখো
বাড়ির কাজে কি আছে? বাড়ির কাজ নতুন শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে। আমরা আজকে পাঠে যে নতুন শব্দগুলো পেয়েছি সেই শব্দগুলো দিয়ে তোমাদের কাছে যেগুলো মনে হয়েছে নতুন হতে পারে সেই শব্দগুলো দিয়ে আমরা নতুন করে বাক্য তৈরি করব। ঠিক আছে? এরপর দেখো নিম্নলিখিত যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করব। আমরা কিছু যুক্ত বর্ণ খুঁজে পেয়েছি, তাই না? হ্যাঁ, সেই যুক্ত বর্ণগুলো দেখো আমি নির্দিষ্ট করে কিছু যুক্ত বর্ণ দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে তোমরা শব্দ তৈরি করবে, শব্দ লিখবে নতুন নতুন। কি কি আছে যুক্ত বর্ণগুলো? পয়রফলা, নয় ন, নয় দ, মূর্ধন্য শয় ট। ঠিক আছে? তাহলে আমাদের আজকের পাঠ এখানে সমাপ্ত হচ্ছে। অবশ্যই তোমরা বাড়ির কাজগুলো সম্পন্ন করবে। বাসায় যারা আছেন তাদের সহযোগিতা তোমরা নিতে পারো এবং যখন বিদ্যালয় খুলবে অবশ্যই তোমার শিক্ষককে লেখাগুলো দেখাবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের শিশুদের প্রতি আপনারা আরো বেশি মনোযোগী হবেন, তাদের লেখাপড়ায় মন দিবেন, তারা নিয়মিতভাবে ক্লাসগুলো যেন করে এবং বাড়ির কাজগুলো যেন ঠিকমতো করে সেদিকে একটু খেয়াল রাখবেন। তাদের বিভিন্ন আনন্দদায়ক কাজে অংশগ্রহণ করাবেন, এতে তাদের মানসিক বিকাশ হবে, তারা সুস্থ থাকবে, সবল থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার বিশ্বাস তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য আজকে আমি প্রাথমিক বিজ্ঞান বিষয়ের আরেকটি পাঠ নিয়ে হাজির হয়েছি। তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান মেইন বই, খাতা এবং কলম নিয়ে আজকের পাঠের জন্য প্রস্তুত হয়ে যাও। বন্ধুরা, আমাদের আজকের পাঠ প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী অধ্যায় 2 এবং আজকের পাঠ্যাংশ হচ্ছে পরিবেশ দূষণের উৎস, কারণ ও প্রভাব। বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই তোমরা বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছো। চলো আমরা পাঠের শুরুতে যথারীতি কয়েকটি ছবি দেখে নেই। আজ আমরা তোমাদের 4টি ছবি দেখাবো। 4টি ছবির প্রথম ছবি এটি। এখানে মাটির উপর কিছু বর্জ্য পদার্থ পড়ে থাকতে দেখছি আমরা। পরের ছবিতে দেখছি কিছু তরল বর্জ্য পানিতে মিশছে। তার পরের ছবিতে দেখছি একটি মোটা ড্রেন, সেখানে ড্রেনের পানিতে অনেক বর্জ্য মিশে আছে। তার পরের ছবিতে দেখছি বাতাসে কিছু বিষাক্ত কালো ধোঁয়া ইটের ভাটা থেকে বের হয়ে বাতাসের সাথে মিশে যাচ্ছে। আমরা এই 4টি ছবি থেকে বুঝতে পেরেছি নিশ্চয়ই আজ আমরা কি পড়তে যাচ্ছি। আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে পরিবেশ দূষণ এবং আমরা আজকে যে প্রশ্নটি নিয়ে মূল আলোচনা করব সেটি হচ্ছে পরিবেশ দূষণের উৎস, কারণ ও প্রভাবগুলো কি। আজকের পাঠের যে মূল প্রশ্নটি সেটি আমরা দেখব 3টি ভাগে ভাগ করে। সে 3টি ভাগ তোমরা একটু দেখে নাও। আমরা দেখব পরিবেশ দূষণের উৎস, পরিবেশ দূষণের কারণ এবং পরিবেশ দূষণের প্রভাব। উৎস, কারণ এবং প্রভাব, এই 3টি ভাগে ভাগ করে আমাদের আজকের পাঠের মূল প্রশ্নটির উত্তর আমরা খুঁজব। তাহলে চলো আমরা আমাদের পরের ধাপে যাই। প্রথমেই আমরা যে ভাগটি নিয়েছিলাম পরিবেশ দূষণের উৎসগুলো কি। আমরা জানি পরিবেশের প্রধান উপাদানগুলো কি। সেই প্রধান উপাদানগুলোই যদি দূষিত হয় তাহলে আমরা কিছুতেই সুস্থ থাকতে পারবো না। এখন আমরা আমাদের পরিবেশ দূষণের উৎস যদি খুঁজতে যাই তাহলে অন্যতম প্রধান উৎস হিসেবে আমরা পাবো শিল্পায়ন। পরিবেশ দূষণের অন্যতম প্রধান উৎস হলো শিল্পায়ন। আর এছাড়াও আরো একটি কারণ, পরিবেশ দূষণের আরো একটি বড় উৎস হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি।
আমরা এই দুটি উৎস থেকে আমাদের পরিবেশ দূষণের কারণগুলো খুঁজে বের করব। তাহলে আমরা প্রধান যে দুটি উৎস নিয়েছি সেগুলো কি কি? পরিবেশ দূষণের প্রধান উৎস হলো শিল্পায়ন এবং আরেকটি বড় উৎস হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। এবার আমরা উৎস থেকে কারণে যাব। দেখো, কারণ শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই দূষণের প্রধান কারণ। আমরা আমাদের কলকারখানাগুলোতে উৎপাদনের জন্য বিভিন্ন তেল, জ্বালানি এসব আমরা জীবাশ্ম জ্বালানিগুলো ব্যবহার করি। যদিও বর্তমানে কিছুটা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হচ্ছে, কিন্তু তা খুবই সামান্য এবং সীমিত। বেশিরভাগই এই জীবাশ্ম জ্বালানিগুলো ব্যবহারের ফলে সেখানে বিষাক্ত কালো ধোঁয়া, গ্যাস এবং বর্জ্য উৎপন্ন হচ্ছে। এর ফলে কারখানার অর্থাৎ শিল্পায়নের মাধ্যমে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। এরপরে আমরা আরেকটি উৎস যে দেখেছিলাম, জনসংখ্যা বৃদ্ধি। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে হয়ে থাকে। আমরা জানি আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। অতিরিক্ত জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য, তাদের খাদ্যের যোগান দেওয়ার জন্য এবং অন্যান্য মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য এই অতিরিক্ত জনসংখ্যা আমাদের পরিবেশের উপর একটি ক্ষতিকর প্রভাব ফেলছে। আমরা পরিবেশ দূষণের কারণগুলো দেখলাম। এবার আমরা আমাদের আজকে পাঠের তৃতীয় ভাগ, যেটি প্রভাব, পরিবেশ দূষণের প্রভাব, অর্থাৎ এই দূষণের ফলে কি কি ক্ষতি হতে পারে সেগুলো আমরা একটু দেখব। চলো, পরিবেশ দূষণের প্রভাব। স্ক্রিনে দেখছো পরিবেশ দূষণের প্রভাব। মানুষ, জীবজন্তু এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। আমরা দুটো ছবিতে দেখি কি কি রোগ হতে পারে। প্রথম ছবিতে আমরা দেখছি পরিবেশ দূষণের প্রভাবে, অর্থাৎ বায়ু দূষণের প্রভাবে শ্বাসতন্ত্রের কিংবা ফুসফুসের যে রোগগুলো। এখানে আমরা হাঁপানি রোগের রোগীর ইনহেলার গ্রহণের একটি ছবি দেখতে পাচ্ছি। এই রোগীটি বায়ু দূষণের কারণেই এই রোগে আক্রান্ত হয়েছে। আমরা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি চর্মরোগে আক্রান্ত ব্যক্তির পিঠ। এটিও পরিবেশ দূষণের ফলে হয়। আমরা পরিবেশ দূষণের আরো প্রভাব দেখব। জীবজন্তুর আবাস স্থল নষ্ট হয়, খাদ্য শৃঙ্খল ধ্বংস হয়, অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা দুটো ছবিতে সেগুলো দেখব। আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একটি খাদ্য জাল। এখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খলের একটি মিশ্রণ। তোমরা তোমাদের পূর্বের পাঠেই জেনেছ খাদ্য শৃঙ্খল কি। হ্যাঁ, খাদ্য শৃঙ্খল হচ্ছে উদ্ভিদ থেকে প্রাণীর দেহে শক্তি প্রবাহের একটি ধারাবাহিক প্রক্রিয়া। সেই ধারাবাহিক প্রক্রিয়াটি পরিবেশ দূষণের কারণেই ব্যাহত হয়। আমরা দ্বিতীয় ছবিতে একটি প্রাণী দেখতে পাচ্ছি। সেই প্রাণীটি হচ্ছে চীনের একটি প্রায় বিলুপ্ত প্রজাতির প্রাণী। হ্যাঁ, ঠিক ধরেছ, এটি হচ্ছে পান্ডা। চীনে এই প্রজাতির পান্ডা এখন কৃত্রিম উপায়ে প্রজনন করার চেষ্টা করা হচ্ছে। পরিবেশ দূষণের কারণে এই পান্ডা আজ প্রায় বিলুপ্তির পথে। আমরা ছবিতে দেখলাম পরিবেশ দূষণের প্রভাব। আমরা আরো কিছু প্রভাব দেখে আসি। পরিবেশ দূষণের প্রভাবে আরো কি ঘটছে? পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা একটু একটু করে 1 ডিগ্রি এভাবে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হচ্ছে? আমাদের যে অ্যান্টার্কটিকা মহাদেশ কিংবা হিমালয়ের পর্বতের যে পাহাড়ে বরফগুলো জমা আছে সেগুলো ধীরে ধীরে গলে যাচ্ছে। এর ফলে
সেই বরফ গলা পানিগুলো সমুদ্রে এসে সমুদ্রের পানির উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি করছে। এবং এর প্রভাবে আমাদের ক্ষতি কি হবে? যদি সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে সমুদ্রের নিকটবর্তী যে নিচু অঞ্চলগুলো আছে সে অঞ্চলগুলো প্লাবিত হয়ে যাবে। সেখানে সারা বছর পানি জমে থাকবে, ডুবে যাবে অসংখ্য ফসলি জমি। এছাড়াও যখন পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায়, সেখানে অনাবৃষ্টি দেখা দেয়, মরুভূমি তৈরি হয়, ফসল তৈরি করা সম্ভব হয় না। আমরা পরিবেশ দূষণের যে প্রভাব সেটি ছবিতেও দেখলাম, বর্ণনায়ও জানলাম। পরিবেশ দূষণের যে প্রভাব, তার কারণে আমাদের কতটুকু ক্ষতি হচ্ছে তা আমরা এখন ভালোভাবে বুঝতে পারছি। আজকের পরিবেশ দূষণের যে প্রশ্নটি আমরা নিয়েছি, আমরা 3টি ভাগে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। কি কি ছিল? পরিবেশ দূষণের উৎস, পরিবেশ দূষণের কারণ এবং পরিবেশ দূষণের প্রভাব। চলো আমরা যতটুকু দেখেছি তার সবটুকু এখন আরেকবার একত্রে স্ক্রিনে দেখে নেই। আমরা যা দেখেছিলাম, পরিবেশ দূষণের বিভিন্ন উৎস সম্পর্কে আমরা জেনেছি। আমরা দুটো উৎসর কথা আজকে বলেছি। প্রধান উৎস ছিল আমাদের শিল্পায়ন, এবং অন্যতম আরো একটি উৎস আমরা বলেছি জনসংখ্যা বৃদ্ধি। নিশ্চয় তোমাদের মনে আছে। আমরা আরো জেনেছি পরিবেশ দূষণের কারণগুলো সম্পর্কে। হ্যাঁ, পরিবেশ দূষণের কারণগুলো কি কি ছিল? শিল্পায়নের ফলে বিভিন্ন কারখানা তৈরি, সেখানকার বর্জ্য, সেখানকার কালো ধোঁয়া, এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে অতিরিক্ত জনসংখ্যার চাহিদা মেটাতে গিয়ে সেই জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর জন্য আমরা কৃত্রিম উপায়ে কীটনাশক, সার ইত্যাদি ব্যবহার করে পরিবেশের দূষণ ঘটিয়ে আমরা খাদ্য উৎপাদন করছি। এই কারণে আমাদের পরিবেশগুলো আমরা দূষিত হয়, সেটা আমরা দেখেছি আজকে। পরিবেশ দূষণের প্রভাবগুলো সম্পর্কেও আমরা জেনেছি। হ্যাঁ, পরিবেশ দূষণের যত ক্ষতিকর প্রভাবগুলো আমরা দেখেছি তার সবটুকুই নিশ্চয়ই তোমাদের মনে আছে। কি কি ক্ষতিকর প্রভাবগুলো ছিল? এর ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, বিভিন্ন জীবজন্তু প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে, এবং আমাদের শরীরে বিভিন্ন পরিবেশ দূষণজনিত রোগে আমরা আক্রান্ত হচ্ছি। এছাড়াও সমুদ্র পানির পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং মরুভূমিতে পরিণত হচ্ছে এই পৃথিবী। বন্ধুরা, আমরা যা দেখেছি সবটুকু নিশ্চয় বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন আমাদের পাঠ্য বইয়ের 10 পৃষ্ঠায় যাব। আমি যতটুকু আলোচনা করেছি তোমরা এখন পাঠ্য বইয়ের 10 পৃষ্ঠায় একটু মনোযোগ দিয়ে দেখো। তোমরা 2 মিনিটের জন্য পাঠ্য বইয়ের 10 পৃষ্ঠাটি দেখে নাও। দেখতে পাবে যতটুকু আলোচনা হয়েছে তার সবটুকুই এখানে চমৎকারভাবে উপস্থাপন করা আছে।
এখন আমি তোমাদেরকে আজকে পাঠের সাথে সংশ্লিষ্ট ছোট দুটো প্রশ্ন করব। আমাদের আজকে পাঠে মনোযোগী হয়ে থাকলে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। চলো প্রথম প্রশ্নে, পরিবেশ দূষণের কারণগুলো কি? হ্যাঁ, আমরা পরিবেশ দূষণের কারণগুলো সম্পর্কে বিস্তারিতই জেনেছি। পরিবেশ দূষণের যে কারণগুলো আমরা দেখেছি সেগুলো হচ্ছে কারখানার বর্জ্য, তরল পদার্থ নদীতে মেশা, পানিতে মেশা, অতিরিক্ত জনসংখ্যার অতিরিক্ত খাদ্য চাহিদা মেটানোর জন্য কৃত্রিম উপায়ে অতিরিক্ত কীটনাশক এবং সার প্রয়োগের মাধ্যমে আমরা যে খাদ্য উৎপাদন করছি, এর ফলে জমির মাটিতে এবং জমির পাশাপাশি সেই অতিরিক্ত কীটনাশক সার নদীর পানিতে মিশে গিয়ে আমাদের পরিবেশ দূষণ করছে। হ্যাঁ, এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটি দেখব। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পরিবেশ দূষণের প্রভাবগুলো কি? পরিবেশ দূষণের অনেক ক্ষতিকর প্রভাব আমরা দেখেছি। এর ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, তারপরে বিলুপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণী, আমাদের শরীরে বিভিন্ন রকম পরিবেশ দূষণজনিত রোগে আমরা আক্রান্ত হচ্ছি, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, মরুভূমি হয়ে যাচ্ছে, পৃথিবীর মাটি বেড়ে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা। নিশ্চয় তোমরা এতক্ষণে বুঝে নিয়েছো বিষয়টি। বাড়ির কাজ, তোমরা চটপট তোমাদের খাতা এবং কলম নিয়ে এই বাড়ির কাজটি তুলে নাও। আমি তোমাদের জন্য বলে দিচ্ছি, পরিবেশ দূষণের 3টি উৎসের নাম লিখো, পরিবেশ দূষণের 3টি কারণ লিখো এবং পরিবেশ দূষণের 3টি প্রভাব লিখো। তোমরা এই বাড়ির কাজগুলো অবশ্যই খাতায় করে রাখবে এবং বিদ্যালয় খুললে তোমার শিক্ষককে অবশ্যই এই বাড়ির কাজগুলো দেখাবে। বন্ধুরা, আমরা পাঠের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের পাঠ থেকে আমরা কি বুঝলাম? হ্যাঁ, সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটি সুন্দর পরিবেশ আমাদের খুব বেশি প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে আরো অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও তোমাদের নিজেদের দায়িত্ব অবশ্যই পালন করবে। তোমাদের শ্রেণীকক্ষ, তোমাদের নিজের কক্ষ এবং আশপাশ সবসময় পরিচ্ছন্ন রাখবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পাঠে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আমার পাঠের সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।